প্রিয় রাগিনী পর্ব সংখ্যা ১৯। রাতের অন্ধকারের পাকা রাস্তায় রক্তাক্ত শরীর নিয়ে দৌড়াচ্ছে একটি মেয়ে। হাত থেকে ঝরঝর করে রক্ত পড়ছে। নিজের জান হাতে নিয়ে দৌড়াচ্ছে মেয়েটি। পরনে সাদা শার্ট রক্তে ভিজে লাল বর্ণ ধারণ করেছে। তার পিছনেই তাকে ধরার জন্য দৌড়াচ্ছে কিছু কালো পোশাক পরা লোক। দৌড়াতে দৌড়াতে হঠাৎ মেয়েটিকে ধরে ফেলল কালো পোশাক পরা এক লোক। বিশ্রী ভাষায় গালি দিয়ে মেয়েটির গালে চড় বসিয়ে দিতেই মেয়েটি ছিটকে মাটিতে লুটিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে আরও কিছু কালো পোশাক পরা লোক তাকে চারপাশে ঘেরাও করে নিল। মেয়েটি আশেপাশে অসহায় চোখে তাকিয়ে দেখল তার পালানোর জায়গা আর নেই। মেয়েটিকে দেখে অসহায়ের মতো তাকাতে দেখে লোকগুলো হেসে উঠল। পাশ থেকে এক লোক বলে উঠল, ভাই বলতে হইব মাইরি কিন্তু ঝাক্কাস আছে, বলেই হেসে উঠল। পাশ থেকে আরেকজন বলে উঠল, চলেন আজকে রাতে মালডারে নিয়ে পূর্তি করি, সকালে বসের হাতে পৌঁছাই দিমু। পাশ থেকে আরেকজন বলে উঠল, হ হ ভাই, ঠিক ঠিক, আমার মুখের নালা টকভক করছে, চল মালডারে টেস্ট করি। মাইরি হেব্বি সুন্দরী, চোখ একেবারে ধাঁধা ধরাই দিচ্ছে, বলে হেসে উঠল সবাই। লোকটির কথা শুনে মেয়েটি তার ডান হাতের উল্টো পিঠে ঠোঁটের রক্ত মুছে থু থু ফেলে উঠে দাঁড়িয়ে হো হো করে হেসে উঠল। মেয়েটির হাসি দেখে লোকগুলো ভড়কে গেল। পাশ থেকে আরেকজনের কানে বলে উঠল, হাসছে কেন মাইয়া? লোকটি কপালে ভাঁজ ফেলে বলে উঠল, ভয় লাগে না আমগরে? হ্যাঁ, আর এমন কইরা হাসোস কেন? মেয়েটি হাসতে হাসতে বলল, ভয় আর তোদের দেখে আর হাসবো না কেন বলতো? আমার রূপ দেখে তোদের মুখ থেকে নালা টকবক করছি, কিন্তু যখন আমার আসল চেহারা দেখবি তখন মুখ থেকে নালা না রক্ত ঝরবে, বলেই হেসে উঠল। মেয়েটির কথা শুনে লোকগুলো রেগে গেল। একজন রেগে বলে উঠল, ভাই মাইয়ার সাহস আছে, দেখেন দেখি আমাদের সাথে কিভাবে সাহস দেখায়, এখানে হবে চলেন দেখি। বলেই সামনে এগিয়ে যেয়ে মেয়েটির চুলের মুঠি ধরতে মেয়েটি কোমর থেকে ছোট্ট একটা নাইফ বের করে সাথে সাথে লোকটির ঘাড়ে ঢুকিয়ে দিতেই লোকটি ছিটকে পড়ে যায় মাটিতে। তা দেখে সবাই একটু পিছিয়ে গিয়ে মেয়েটির দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকালো। তখনই হঠাৎ একটা গুলি এসে মেয়েটির হাত বেদ করে চলে যেতে মেয়েটি চিৎকার করে একটু পিছিয়ে যেতেই সামনে তাকিয়ে দেখলো হুডি পরা একটি অবয়ব। হুডি পরে থাকায় মুখ দেখা যাচ্ছে না, দাঁড়িয়ে আছে হাতে তার বন্দুক। অবয়বটি আবার শুট করতেই মেয়েটির সাইডে সরে যেতেই গুলি গেল পাশ দিয়ে। মেয়েটি দ্রুত পাশ থেকে ইটের টুকরো নিয়ে ছুড়ে দিল অবয়বটার দিকে। ইটের টুকরো যে অবয়বটির হাতে লাগতে বন্দুকটি ছিটকে পড়ে যেতে মেয়েটি আবার দৌড়াতে শুরু করলো। পিছন থেকে অবয়বটি কালো পোশাক পরা লোকগুলোকে বলে উঠল, এই মেয়ে জানি পালাতে না পারে, যেভাবেই হোক মেয়েটাকে আমার চাই। অবয়বটির কথা শুনে লোকগুলো জি স্যার বলে মেয়েটির পিছনে দৌড়াতে লাগলো। লোকগুলো দৌড় দিতেই হুডি পরা অবয়বের পিছন থেকে বেরিয়ে এলো একটি লোক। তার চোখ রক্তাক্ত, এখানে হবে রক্তিম হয়ে আছে। তার যেভাবেই হোক এই মেয়েকে চাই। মুখ লটকে বাইকে বসে আছে লামিয়া। মাহিরের উপর ভীষণ রাগ লাগছে তার। ধরতে পেলে কাঁচামরিচ দিয়ে মেখে রেঁধে খেয়ে ফেলতো। ফাজিলটাকে বাইক নিয়ে কোথাও যাওয়ার কথা হলে সব সময় মাহির আর লামিয়াই এক বাইকে থাকতো, কিন্তু এখন মাহির তাকে নিয়ে যেতে চায় না বাইকে। এই বাইক তো সেজো চাচা কে সেই জোর করেছিল কেনার জন্য, আর বাইক পেয়ে এখন মাহিরের ভাব বেড়ে গিয়েছে। এক মাগে শীত যায় না, এটার সময় আসলেই বোঝাবে মাহিরকে। ওইদিকে মাহির হাফসাকে বাইকে নিয়ে বসে আছে। একটু পর পর মাহির বাইকের আয়নায় হাফসার দিকে তাকাচ্ছে। হাফসা বিষয়টা প্রথমে খেয়াল করলেও পাত্তা দেয়নি, কিন্তু এখন পাত্তা দিচ্ছে। প্রায় কয়েকদিন ধরে মাহিরকে হাফসা ফলো করছে, চুরি চুরি চোখে তাকায় তার দিকে। তাই আয়নায় দিয়ে
তাকিয়ে মাহিরের দিকে সোজাসুজি বলে উঠল, আমাকে কি বেশি সুন্দর লাগছে? হাফসার এমন কথায় মাহির চট করে চোখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। হাফসা তা দেখে বলে উঠল, এখন বুঝি বেশি সুন্দর লাগছে না, তাই অন্যদিকে চোখ ঘুরিয়ে রেখেছ? হাফসার কথায় মাহির অন্যদিকে তাকিয়ে জবাব দিল, সুন্দর জিনিসের প্রতি আমার আগ্রহ নেই হাফসা। তাহলে তাকিয়েছিলে কেন? তোমার ভুল হচ্ছে, আমি তোমাকে না, আমি আয়নায় নিজেকে দেখছিলাম আমাকে সুন্দর লাগছে কি না। বিয়ে বাড়িতে যাব, একটা ব্যাপার স্যাপার আছে না। মাহিরের কথায় হাফসা মন ভার করে বসে রইল, কোনো কথা আর বলল না। বের হওয়ার জন্য সবাই প্রস্তুত। ইসলাম বাড়ি থেকে একে একে খান ও ইসলাম বাড়ির সব ছেলেমেয়েরা বের হয়ে গেল আয়নাদের বাড়ির উদ্দেশ্যে। আরিফ গাড়ি ড্রাইভ করছে, রাশিদের পিছনে মুখ ফুলিয়ে বসে আছে শারমিন। রাশেদ খেয়াল করলো কিন্তু কিছু বলল না। আসার সময় রাশেদ তাকে আনতে চায়নি, কিন্তু শারমিন জেদ করে রাশেদের বাইকে উঠেছে। পাশাপাশি সব গাড়িগুলো চলছে আপন গতিতে। হঠাৎ লামিয়া আশেপাশে না তাকিয়ে গলা ফাটিয়ে মাঝ রাস্তায় হাত তুলে কান ধরল, ওরে বেলায়েতের অধিকারী, আমার দয়াল বাবা মাইস বন্ডারি। বলতেই সবাই আহা বলে উঠল। তারপর লামিয়ার সাথে তালে তাল মিলিয়ে তাইবা গেয়ে উঠল, ওরে বেলায়েতের অধিকারী, আমার দয়াল বাবা মাইস ভান্ডারি। বলতেই হামিদা, রাশেদ, আরিফ, লামহা, লাবিব, সাফওয়ান, আবির, হাফসা, ফারিয়া, জাহিদ, আহা বলে উঠল। এদিকে শুভ্র আয়নার লামিয়ার দিকে আয়নায় লামিয়ার দিকে তাকিয়ে হাসছে। ওরে নুরানি ঝলক মারে যার কলবের ভিতর, ওরে নুরানি ঝলক মারে যার কলবের ভিতর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর। বলতে সবাই আবার একসাথে বলে উঠল, বাবারে। বলতেই লামিয়া, তাইবা, মাহির গেয়ে উঠল, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর, বাবারে আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর। গাইতে গাইতে গাড়ি এসে থামলো জ্যামে। আশেপাশের সবাই তাকিয়ে আছে তাদের দিকে। তারা কাউকে পাত্তা না দিয়েই গান গাচ্ছে মনের সুখে। 10 মিনিটের মতো লাগবে এই জ্যাম ছুটতে। সবাই বোরিং হয়ে বসে আছে। সবাই থামতে হঠাৎ তাই চিৎকার করে গেয়ে উঠল, ও অন্তরা রে, ও অন্তরা এ রে, ইয়ে এখন আমার যে অবস্থা রে। আরে ও অন্তরা, ছিল না তো আগে। তোর সাথে কথা কইলে খারাপ কেন লাগে রে? আশেপাশের সবাই তাইবের দিকে ভয়ের তো দৃষ্টিতে তাকিয়েছে। লাবিবের কানের পর্দা ফাটিয়ে এমন গান গাওয়ায় লাবিবের কান ছিঁড় করছে। আবার অন্তরা শোনায় লামিয়া শুভ্রর বাইক থেকে নেমে তাইবের ঘাড় নিচু করে কয়েক ঘা দিতেই তাইব মুখ ফুলিয়ে বসে রইল বাইকে। লাবিব কিছুক্ষণ স্তব্ধ হয়ে পিছনে ঘুরে তাকালো তাইবের দিকে। মার খেয়ে বেচারা মুখ ফুলিয়ে রেখেছে। তা দেখে লাবিব হেসে উঠল। ট্রাফিক জ্যাম ছুটতেই সবাই আবার গন্তব্যের দিকে রওনা হলো। একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, তাই বিশাল আয়োজন করা হয়েছে। সাজানো হয়েছে পুরো বাড়ি। চারপাশে লাইট ঝলমল করছে। খান ও ইসলাম বাড়ির ছেলেমেয়েরা গাড়ি বেশ দূরে পার্ক করে আসলো আয়নাদের বাড়িতে। শুধু আরিফ বাদে। ভিতরে প্রবেশ করতেই তাদেরকে বিয়ের কার্ড দেখাতে বললেই রাশেদ কার্ড দেখাতে ভিতরে প্রবেশ করতে দিল তাদের। এদিকে খান ও ইসলাম বাড়ির ছেলে মেয়েদের দেখে চারপাশের সব মেয়েরা গিলে খাচ্ছে। সেদিন তারা কেউ পাত্তা দিচ্ছে না। এখানে হবে সেদিকে হঠাৎ একটি মেয়ে রাশেদের সামনে এসে দাঁড়ালো। রাশেদ মেয়েটার দিকে বিরক্ত হয়ে তাকালো। পিছনে শারমিন ব্রু কুঁচকে তাকিয়ে আছে তার দিকে। মেয়েটি হেসে রাশেদকে বলে উঠল, আপনি মেয়ের কি হন? মেয়েটির এমন কথায় রাশেদ বেশ শান্ত কণ্ঠে জবাব দিল, জি আমি মেয়ের ফ্রেন্ড হই। ওয়াও, আয়নাপুর এত সুন্দর ফ্রেন্ড আছে, আগে জানতাম না। প্লিজ আপনার নাম্বারটা দেওয়া যাবে?
বেশ খুশি হয়ে বলল মেয়েটার কথা শুনে শারমিন ফুঁসে উঠে বলল, না দেওয়া যাবে না। শারমিনের এমন কথায় সবাই মুখ চেপে হাসলো। রাশেদ শারমিনের কথা শুনে মেয়েটিকে হেসে বলে উঠল, হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে। রাশেদের কথায় মেয়েটি লাফিয়ে উঠে ফোন বাড়িয়ে দিল। রাশেদ হালকা হেসে ফোন নিয়ে নাম্বার তুলে দিল। রাশেদের এমন ব্যবহারে শারমিন বেশ কষ্ট পেল। চল চোখে রাশেদের দিকে তাকালো, কিন্তু রাশেদ ফিরেও তাকাচ্ছে না তার দিকে। সে দিব্যি হেসে হেসে কথা বলছে মেয়েটার সাথে। শুভ্র শারমিনের মনের অবস্থা বুঝে মেয়েটার থেকে বিদায় নিয়ে প্রবেশ করলো বাড়ির ভিতর। সারি সারি সাজানো চেয়ারে বসলো সবাই একত্রে। শুভ্র সবাইকে একটা করে ব্লুটুথ দিতেই সবাই কানে ঢুকিয়ে নিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করলো। তাহিবার চোখ হঠাৎ লামিয়ার গলার দিকে যেতেই আঁতকে উঠে বলল, হায় আল্লাহ, তোর গলায় কে এমনভাবে কামড়িয়েছে? তাইবার কথাই সবাই চমকে তাকালো লামিয়ার দিকে। লামিয়া দ্রুত চুল দিয়ে ঢেকে নিল গলার কামড়ের অংশ। ক্যাপলা মার্কা হাসি দিয়ে বলল, কোথায় কে কামড়াবে বলতো? ওই যে ব্ল্যাকি খামচে দিয়েছিল তখন, তাই এমন হয়ে আছে বলে রাগি চোখে তাকালো শুভ্রর দিকে। ব্যাটা এমন ভাব নিয়ে বসে আছে যেন সে কিছুই জানে না। অসভ্য লোক। লামিয়া হাত বাড়িয়ে টেবিল থেকে পানির বোতল নিয়ে খেতে লাগলো। ভয় তার গলা শুকিয়ে আসছে। মাহির, তাইবা সন্দেহ দৃষ্টিতে তাকালো লামিয়ার দিকে। ব্ল্যাকির মালিক কামড় ব্ল্যাকির মালিক কামড় না দিলেই হয়। চোখ ছোট ছোট করে বলল মাহিরের এমন কথা শুনে লামিয়া বিষম খেলো। খ্যাক খ্যাক করে কাশতে কাশতে শুভ্রর দিকে তাকিয়ে দেখলো ব্যাটা মিটমিট করে হাসছে। লামিয়া চোখ গরম করে তাকালো শুভ্রর দিকে। লামহা লামিয়ার মাথায় হালকা করে থাপ্পড় দিচ্ছে কাশি থামানোর জন্য। এদিকে বর এসেছে বলতে বলতে সবাই এগিয়ে গেল বরকে বরণ করতে। বর এসেছে শুনে খানু ইসলাম বাড়ির ছেলেমেয়েরা প্ল্যান মাফিক কাজ করা শুরু করে দিল। লামিয়া আস্তে করে বসা থেকে উঠে চলে গেল। তাইবা মাহিরও আস্তে করে যে যার কাজ শুরু করে দিল। লামিয়া হাঁটতে হাঁটতে এখানে চোর না, এখানে মেবি হবে চোখ। লামিয়া হাঁটতে হাঁটতে চোখ গেল টেবিলে রাখা লাল পানির দিকে। তা দেখে লামিয়া শয়তানি হাসি দিল। আশেপাশে তাকিয়ে কাউকে না দেখে জুসের মধ্যে একটা লাল পানির বোতল তুলে ঢেলে দিল। একে একে বেশ কিছু জুসের মধ্যে ঢেলে দিতে দেখলো কেউ আসছে। লামিয়া দ্রুত লুকিয়ে পড়লো টেবিলের নিচে। একটা ছেলে এসে বরযাত্রীর জন্য সে জুস ট্রের মধ্যে নিয়ে যেতে লামিয়া টেবিলের নিচ থেকে বেরিয়ে এলো। উফ, প্রচুর গরম বলেই ভুল করে একটা জুসের গ্লাস তুলে ডক করে খেয়ে নিতেই লামিয়ার নখ নড়ল। গ্লাস ছিটকে সরিয়ে ওয়াক করতে মাথা কেমন ঘুরিয়ে উঠল। তাই পাশ থেকে আরও একটা গ্লাস তুলে ঢক করে খেয়ে নিয়ে হাতের উল্টো দিক দিয়ে মুখ মুছে একা একা হেসে উঠে বলল, একটু হালকা মেরেছি ভাই, লাল পানি বিশ্বাস করা বেশি না একটু, আর আমি ইচ্ছে করে খাইনি, ভুলে পেটে চলে গিয়েছে বলেই হেসে উঠল। এদিকে সবাই প্ল্যান মাফিক কাজ করে বসে আছে লামিয়ার অপেক্ষায়। কিন্তু লামিয়া আসছে না দেখে শুভ্রর কপালে চিন্তার ভাঁজ পড়ল। এই মেয়ের উপর এমনিতেই অনেকবার অ্যাটাক হয়েছিল, তাই সে আর কোনো রিস্ক নিতে চায় না। তাই উঠে দাঁড়াতে দেখলো বর এবং বরযাত্রী সবাই কেমন ঝিমাচ্ছে, মাতাল লাগছে সবাইকে। তা দেখে শুভ্র ভ্রুকুচকে রাশেদকে কিছু বলতে যাবে, তার আগে এখানে সব লাইট অফ হয়ে গেল। এতে সবাই বেশ অবাক হলো। শুভ্রর চিন্তা এবার আরও বেড়ে গেল। তাই দ্রুত উঠতে লাইট পড়লো স্টেজের উপর। শুভ্র চোখ ঘুরিয়ে স্টেজে তাকাতেই কপালে ভাঁজ পড়ল। সবাই তাকালো স্টেজের দিকে। তখন স্পিকারে বেজে উঠল, আমার দিলের উইলে লিখে দিলাম যার নাম রে হায়, আমার দিলের উইলে লিখে দিলাম যার নাম রে হায়, সে আমার পেয়ারে লাল রে, পেয়ারে লাল রে। লামিয়া গানের তালে তালে নাচতে শুরু করলো। সবাই হাঁ করে তাকিয়ে আছে লামিয়ার দিকে। লামিয়াকে নাচতে দেখে তাইব মাহির আর বসলো না, তারাও হাত তুলে নাচতে চলে গেল স্টেজে। এদিকে চারজনের নাচ দেখে সবাই রীতিমতো হাঁ করে তাকিয়েছে। হঠাৎ বর উঠে মাতালের মতো এঁকে বেঁকে চলে গেল স্টেজের উপর। গান চেঞ্জ করে আরও একটা গান বেজে উঠলো, একটু হালকা মেরেছি ভাই লাল পানি।
একটু একটু হালকা মেরেছি ভাই লাল পানি শুরু হতেই আস্তে আস্তে সব বরযাত্রী স্টেজে উঠে গেল নাচতে নাচতে। লামিয়াকে স্বাভাবিক লাগছে না তা শুভ্র বেশ ভালোই বুঝতে পেরেছে। এদিকে বেশ মেতে উঠেছে পুরো বিয়ে বাড়ি নাচের দিকে। বর নিচে কুদে গায়ের জামা খুলে উপরে ঘোরাতে ঘোরাতে নাচছে। আল্লাহ। বর নিচে কুদে গায়ের জামা খুলে উপরে ঘোরাতে ঘোরাতে নাচছে। কনের বাবা এসব দেখে বেশ অবাক হলেন। হঠাৎ করে হিজড়াদের আগমন হতেই বিয়ে বাড়িতে তুলকালাম কাণ্ড বাজিয়ে দিল টাকার জন্য। এত বড় করে অনুষ্ঠান করছে আর হিজড়াদের মাত্র 20,000 টাকা দিতে পারবে না। তাই কনের বাবার সাথে হিজড়াদের তর্ক বিতর্ক চলছে। ওইদিকে বরের ও বরযাত্রীর পাগলামি নাচ আর এইদিকে হিজড়াদের এন্ট্রি। কনের বাবা 20,000 টাকা দিতে পারবে না শুনে হিজড়ারা সাংঘাতিক রেগে গিয়েছে। একজন তালি দিতে দিতে বলে উঠল, টাকা দিবি নাকি কাপড় উঠামো? আরেকজন কনের বাবার পাঞ্জাবির কলার ধরে টানা হেঁচড়া করছে। এইদিকে এই গ্যাঞ্জামের মধ্যে তায়েবা মাহির বুঝলো প্ল্যান সাকসেসফুল হয়েছে। তাই দৌড়ে নাচের আসর থেকে বেরিয়ে গিয়ে আবার ঘুরে তাকালো। বর মাটিতে শুয়ে নাগিন ডান্স দিচ্ছে, তা দেখে হেসে দৌড় দিল। শুভ্র ভিড় ঠেলে লামিয়ার হাত টেনে বের করে নিয়ে আসতে লামিয়া এলোমেলো পায়ে পড়ে যেতেই শুভ্র তাকে সামলে নিল। ওইদিকে হিজড়াদের সাথেই তুমুল ঝগড়া হচ্ছে। আরিফ আস্তে করে আয়নাকে নিয়ে বেরিয়ে যেতেই আয়নার কাজিন দেখে চিৎকার করতে পিছন থেকে তাইবা মুখ চেপে ধরল। আরিফ আয়নাকে নিয়ে বেরিয়ে দৌড়াতে লাগলো গাড়ির দিকে। এদিকে তাইবার গুন্ডামি দেখে জাহিদ অবাকের চরম পর্যায়ে চলে যাচ্ছে। সব ঠিকঠাক মতোই চলছিল। শুভ্ররা বেরিয়ে আসতে দেখলো কনের বাবা হিজড়াদের সাথে ঝগড়া করছে। লামিয়া শুভ্রর থেকে নিজেকে ছাড়িয়ে এলোমেলো পায়ে এগিয়ে গেল কনের বাবার দিকে। এগিয়ে যেই খিলখিল করে হেসে উঠতেই তারা লামিয়ার দিকে তাকালো। লামিয়া হিজড়াদের দিকে তাকিয়ে বলল, এই টাকলা মাফিকের অনেক টাকা, বুঝতে পেরেছ তোমরা? পকেটে হাত টান দাও, দেখবা 20,000-এর বেশি পাবা। লামিয়ার বলতে দেরি হিজড়াদের হামলা করতে দেরি হলো না। কনের বাবার পাঞ্জাবির ছিঁড়ে নিয়ে টাকা নিয়ে লামিয়ার মাথায় হাত বুলিয়ে হিজড়ারা চলে গেল। কনের বাবার শরীরে শুধু সেন্টু গেঞ্জি রয়েছে। রেগে তিনি লামিয়াকে কিছু বলার আগেই পিছন থেকে একজন বলে উঠল, আয়না পালিয়ে গিয়েছে। লামিয়া খিলখিল করে হেসে উঠে বলল, আরে আরিফ ভাইয়ের সাথেই তো পালিয়েছে। শুভ্ররা সবাই হতবাক হয়ে তাকে দৌড়ে লামিয়ার হাত টেনে নিয়ে দৌড় দিল সব। পিছন থেকে আয়নার কাজিন বলে উঠল, ওরাই আয়নাকে নিয়ে পালাচ্ছে, ধরো সবাই, বলে লামিয়াদের পিছন পিছন দৌড় লাগালো। এইদিকে সবাই লাঠি ঝাঁটা সামনে যা পাচ্ছে তা নিয়ে দৌড়াতে লাগলো। মাহির, তায়েবা, লামহা, রাশেদ, হামিদা, সাফওয়ান, লাবিব, আবির, জাহিদ, হাফসা, ফারিয়া পারছে না লামিয়াকে কাঁচা চিবিয়ে খেতে। শুভ্র লামিয়ার হাত ধরে দৌড়াচ্ছে। লামিয়া এলোমেলো পায়ে দৌড়াতে দৌড়াতে গান গাচ্ছে, হেই হেই একটু হালকা মেরেছি ভাই লাল পানি। অর্ধেক রাস্তা আসতে লামিয়া গেল। শুভ্র থেমে লামিয়ার দিকে তাকালো। লামিয়া শুভ্রর দিকে তাকিয়ে মাতাল গলায় বলে উঠল, দাঁড়ান, ওরা আমাদের মারার জন্য ধাওয়া করছে। ওদের উল্টো ধাওয়া খাওয়াই। লামিয়ার কথায় শুভ্রর বিরক্ত হয়ে কিছু বলতে যাবে তার আগেই কনের বাড়ির মানুষ হই হই করতে করতে চলে এসেছে তাদের দিকে। শুভ্র লামিয়ার হাত ধরে দৌড় লাগাতে লামিয়া পাশ থেকে ইটের টুকরো নিয়ে পাশে শুয়ে থাকা কিছু কুকুরের দিকে ছুঁড়ে দিতেই কুকুরগুলো খেউ খেউ করে উঠল। সবাই ভয়ে উল্টো দিকে দৌড় দিতেই কুকুরগুলো তাদের দিকে দৌড়াতে শুরু করলো। শুভ্র লামিয়ার হাত ধরে দ্রুত আবার দৌড়াতে গিয়ে পারল না। লামিয়া আর দৌড়াতে পারবে না বলে দিয়েছে। শুভ্র উপায় না পেয়ে লামিয়াকে কাঁধে তুলে গাড়ির দিকে এগিয়ে গেল। সবাই গাড়িতে বসতে শুভ্র লামিয়াকে ধরে বাইকে বসিয়ে নিজের গায়ের ব্লেজার খুলে নিজের সাথে বেঁধে নিল। তা দেখে তাইব বলে উঠল, হাইলা সাইয়ারা মুভি, বা যাক বাস্তবে মুভির কাহিনী তো দেখতে পেলাম। রাশেদ সবাইকে সতর্ক করে গাড়ি টান দিল। লামিয়ার নেশার
নেশার ঘোরে শুভ্রকে জাপটে ধরতেই শুভ্রর পুরো শরীর কেঁপে উঠল। সবাই মজা করতে করতে বাড়ি যাচ্ছিল, হঠাৎ গাড়ির সামনে একটা মেয়ে এসে পড়তেই সবাই ব্রেক কষল। সাফওয়ান মেয়েটিকে ধমক দিতেই স্তব্ধ হয়ে গেল। মেয়েটির কিছু হয়নি, তবে অনেক শরীরে রক্তের চিহ্ন। লাইটের আলো পড়তেই মেয়েটা মুখের সামনে হাত দিয়ে রেখেছে। সবাই গাড়ি থেকে নেমে এগিয়ে গেল মেয়েটার দিকে। হঠাৎ মেয়েটি মুখের সামনে থেকে হাত সরাতেই মনে হলো সবাই 440 ভোল্টের ঝাটকা খেলো। সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে আছে মেয়েটার দিকে। শুভ্র অবাক হয়ে তাকিয়ে আছে মেয়েটার দিকে। রাশেদ স্তব্ধ হয়ে আছে। লামিয়া নিজেকে লামহার থেকে ছাড়িয়ে এলোমেলো পায়ে এগিয়ে গেল মেয়েটার দিকে। তারপর মেয়েটিকে দেখে খিলখিল করে হেসে উঠল। বলল, মানুষ কত পাগল, রাস্তার মাঝে আয়না এনে রেখে দিয়েছে, দেখো সবাই, আয়নায় আমি নিজেকে দেখতে পাচ্ছি। হঠাৎ পিছন থেকে ধাম করে পড়ার শব্দ শুনে সবাই চোখ ঘুরিয়ে পিছনে তাকাতেই ভয় পেয়ে গেল। লাবিব মাটিতে লুটিয়ে পড়ে আছে। লামিয়া এলোমেলো পায়ে লাবিবের দিকে এগিয়ে যেতেই চাইলেও পারল না। মাথা ঘুরিয়ে পড়ে যেতে শুভ্র নিজের বুকে আগলে নিয়ে সামনে তাকালো। এইদিকে লাবিব, ওইদিকে লামিয়া। এর মাঝে এই মেয়ে কাকে রেখে কাকে ধরবে কেউ বুঝতে না পেরে দাঁড়িয়ে রইল স্তব্ধ হয়ে। রাত প্রায় 11টা। বেশ চিন্তিত পায়ে হলরুমে পায়চারি করছে হামিদ সাহেব। গম্ভীর মুখে সোফায় বসে আছে খান ও ইসলাম বাড়ির সদস্যরা। এখনও তাদের ছেলেমেয়েরা বাড়ি ফেরেনি। এত রাত হয়েছে তবুও তাদের ফেরার নামগন্ধ নেই কোনো। আল্লাহ জানে কোনো বিপদ আপদ হলো কি না ভেবেই বেশি টেনশন লাগছে সবার। হঠাৎ পায়চারি বন্ধ করে বুকে হাত চেপে হাঁটু গেড়ে বসে পড়লেন হামিদ সাহেব। তা দেখে সবাই আঁতকে উঠলেন। লতিফা বেগম দৌড়ে গিয়ে স্বামীকে ধরলেন। আনিসুল সাহেব হামিদকে ধরে নিয়ে সোফায় বসালেন। এখানে হবে রাশেদা বেগম পার্স থেকে পানি নিয়ে হামিদ সাহেবকে দিতে হামিদ সাহেব তা পান করলেন। আজমেরি বেগম বেশ চিন্তিত গলায় বলল, রাশেদের ফোনে আবার কল দিয়ে দেখ ধরে কিনা। আনিসুল সাহেব আজমেরি বেগমের কথায় আবারও কল করলেন, তবুও ফোন ধরছে না দেখে চিন্তা আরও বেড়ে গেল। এদিকে হামিদ সাহেব লামিয়াকে নিয়ে ভাবছে। তার বড় দুই মেয়েকে নিয়ে টেনশন না থাকলেও ছোট মেয়েকে নিয়ে তার সবসময় টেনশন করতে হয়। এমনিতেই মেয়েটার উপর মানুষ লেগেছে তাকে মারার জন্য। তার উপর দুবার হামলা হয়েছে। শুভ্র অবশ্যই তার সাথে আছে, তারপরও মন মানছে না। হামিদ সাহেব অস্থির গলায় বলে উঠল, বড় ভাই চলুন আমরা ওদের খুঁজতে যাই। ছোট ভাইয়ের কথা শুনে আনিসুল সাহেব বিরক্ত মুখে বলল, তুই শান্ত হ আগে। আর ওরা তো বাচ্চা না, তাছাড়া রাশেদ, ওরা সবাই আছে, এত টেনশন করিস না, দেখবি একটু পর এসে যাবে। বলতে বলতে বাড়ির গেট দিয়ে রাশেদের গাড়ির প্রবেশ করার পরপরই বাইক আরও গাড়ি এসে প্রবেশ করলো। তা দেখে আনিসুল সাহেব বলে উঠল, দেখেছিস বলছি না এসে পড়বে। গাড়ি দেখে সবাই স্বস্তির শ্বাস ফেললো। লতিফা বেগম রেগে গিয়ে কিছু বলতে যাবে, দরজার দিকে তাকাতে আঁতকে উঠল। সবাই বেশ ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের দিকে। রাশেদের কাঁধে লামিয়া ভর করে হলরুমে উপস্থিত হলো। পুরো শরীরে তার রক্ত, পায়ে মাথায় ব্যান্ডেজ করা, দেখতেই ভয়াবহ লাগছে। লতিফা বেগমের এমন অবস্থা দেখে কেঁদে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে পিছনে তাকাতেই দেখল শুভ্র 5 গোল করে কাউকে নিয়ে হলরুমে প্রবেশ করছে। লতিফা বেগম খুব ভালো করে তাকাতেই দেখল লামিয়া গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে শুভ্রর কোলে। তা দেখে লতিফা বেগম ছিটকে দূরে সরে গিয়ে সামনে তাকিয়ে চোখ বড় বড় করে হামিদ সাহেবের দিকে তাকালো। হলরুমে সবাই অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে সামনের দিকে। তারা বোধ হয় কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। তাদের সামনে হুবহু লামিয়ার রক্তাক্ত শার্ট পরে আছে দাঁড়িয়ে। তার পাশে শুভ্রর কোলে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে। তার পাশে শুভ্রর কোলে গুটিসুটি মেরে শুয়ে আছে আরেক লামিয়া। হামিদ সাহেব চোখ ঘুরিয়ে শুভ্রর কোলে লামিয়াকে দেখে চিনতে পারল মেয়েকে। কারণ তার মেয়ে এসব ছেলেদের পোশাক পরতে পছন্দ করে না। তাই চিনতে পেরে এগিয়ে গিয়ে লামিয়ার মাথায় হাত রেখে শুভ্রর উদ্দেশ্যে বলল, কি হয়েছে ওর? কিছু হয়নি, ঘুমিয়ে গিয়েছে তাই কোলে তুলে নিয়ে আসতে হয়েছে। আমি ওকে রুমে দিয়ে আসি বলে লামিয়াকে নিয়ে উপরের রুমের দিকে পা বাড়ালো। হামিদ সাহেব শুভ্রর যাওয়ার দিকে তাকিয়ে পাশ ফিরে
আরেক লামিয়ার দিকে তাকালো। মেয়েটি চলচল চোখে তাকিয়ে আছে সবার দিকে। লতিফা, রাশেদা, মনিরা, তাহমিনা বেগম এক একজন আরেকজনের দিকে তাকাচ্ছেন। এটা কিভাবে সম্ভব? লামিয়ার মতো দেখতে এই পরিবারের একজনই ছিল, কিন্তু সে তো বহু বছর আগেই পৃথিবীর মায়া ত্যাগ করেছে। আজমেরী বেগম আজ নিশ্চুপ বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে সামনের দিকে। সে যাকে ভাবছে যদি সত্যিই হয় তাহলে আজ আজমেরী বেগমের চেয়ে খুশি আর কেউ হবে না। তাই বেশ কাঁপা কাঁপা গলায় অস্পষ্ট সুরে বলে উঠল, ছবি। আজমেরী বেগমের কথায় ছবি ছট করে চোখ ঘুরিয়ে আজমেরী বেগমের দিকে টলমল দৃষ্টিতে তাকাতে আজমেরী বেগম দৌড়ে গিয়ে ছবিকে বুকে জড়িয়ে কেঁদে উঠল। আমার দাদুভাই ছবি, ও আনিসুল, ও হামিদ, ও হাসিম, ও আজমির, দেখ আমার দাদুভাই ফিরে এসেছে। তোরা দাঁড়িয়ে আছিস কেন? দেখ আমার দাদুভাই আমাদের ছেড়ে চলে যায়নি, আল্লাহ ফিরিয়ে দিয়েছে আমাদের কাছে বলেই কেঁদে উঠলেন আজমেরী বেগম। ছবি এত বছর পর নিজের আপন মানুষগুলোকে পেয়ে নিজেকে আর ধরে রাখতে পারল না। আজমেরী বেগমের বুকে মুখ গুজে কেঁদে উঠল। হলরুমে সবাই কান্না করছে, কিন্তু কারো মুখের কোনো কথা নেই। শুভ্র রুমে এসে লামিয়াকে আস্তে করে বিছানায় শুইয়ে দিয়ে উঠতে যাবে, তখনই দেখলো লামিয়ার চুল শুভ্রর শার্টের বোতামে আটকে আছে। শুভ্র বেশ যত্ন সহকারে লামিয়ার চুল বোতাম থেকে ছাড়িয়ে নিল। লামিয়ার এলোমেলো চুলগুলো কপাল হতে সরিয়ে দিয়ে কপালে ছোট্ট ভালোবাসার পরশ এঁকে দিল। তারপর আস্তে করে হাতের থেকে একটা একটা করে চুড়ি খুলে রাখলো। লামিয়ার শরীরে চাদর দিয়ে ঢেকে আবারও চোখ বুলালো প্রেয়সীর মুখখানাতে। মুখখানা দেখে মনে হচ্ছে কত কষ্ট লুকিয়ে আছে মনের মধ্যে। আচ্ছা, সে কি বেশি কষ্ট দিয়ে ফেলেছে তার প্রেয়সীকে? এই কষ্টের কারণে কি তার প্রেয়সীর এমন ছন্নছাড়া অগোছালো রাগে জেদি হয়ে উঠেছে? ভেবে শুভ্রর বুকটা যন্ত্রণায় ভরে উঠল। শুভ্র আস্তে আস্তে ফ্লোরে হাঁটু গেড়ে বসে লামিয়ার হাতখানা শক্ত করে ধরে শুভ্রর গালে রেখে তাকিয়ে থাকলো কতক্ষণ। তারপর আস্তে আস্তে বিড়বিড় করে উঠল, কেন পাল্টে গেলি? আমি তো তোকে এমন দেখতে চাইনি। এই ছন্নছাড়া অগোছালো বদমেজাজি মেয়েকে কেমন করে সামলাই বলতো? আর হ্যাঁ, আমি তোর দেওয়া কথা রাখতে পারিনি পরিস্থিতির কারণে। সেটা কি আমার ভুল বল? দূরে ছিলাম তোর থেকে, তবুও অন্য কোনো নারীর সাথে কোনো সম্পর্ক করিনি। কিন্তু তুই অন্য কারো কথা বিশ্বাস করে আমাকে ভুল বুঝলি, আমাকে ঘৃণা করলি, আমাকে অবিশ্বাস করলি। এই মেয়ে, তুই তুই কি জানিস? মৃত্যুর সাথে লড়াই করে এত কষ্ট সহ্য করে আমি আজকে এখানে এসেছি শুধুমাত্র তোর জন্য, শুধুমাত্র তোর জন্য ফিরে এসেছি আমি। আবার সত্যি বলছি, আমি সেদিন তোকে কষ্ট দিতে চাইনি, কিন্তু তোর এক কথা বারবার শুনতে রাগ লাগছিল। কারণ অন্য কারোর কথা বিশ্বাস করে কেন ভুল বুঝবি আমাকে? এই চিনেছিস তোর শুভ্র ভাইকে? সেদিন অনেক রাগ লাগছিল তাই বলে দিয়েছিলাম, তবে তোকে কষ্ট দেওয়ার ইচ্ছে আমার ছিল না কোনোদিন। প্লিজ ফিরিয়ে দে আমার লামিয়াকে, প্লিজ। আমি চাই না এই লামিয়াকে, আমি চিনি না এই লামিয়াকে, আমাকে আমার লামিয়াকে ফিরিয়ে দে প্লিজ। বলেই নাক টানলো শুভ্র। চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। শুভ্র লামিয়ার হাতে বেশ সময় নিয়ে চুমু খেয়ে লামিয়ার হাত আস্তে করে নিজের হাত থেকে সরিয়ে উঠে রুম থেকে চলে যেতে লামিয়া ঘুমের ঘোরে বিড়বিড় করে উঠল, শুভ্র ভাই যাবেন না প্লিজ, ফিরে আসুন। বিড়বিড় করতে লাগলো, আবার ঘুমিয়ে পড়লো। তারপর সোফায় বসে কখনো ছবিকে বুকে জড়িয়ে রেখেছে আজমেরী বেগম। যে আজমেরী বেগম কে কখনো কেউ কান্না করতে দেখেনি, সে আজমেরী বেগমকে আজ কান্না করতে দেখেছে সবাই। বাড়িতে আসার সময় রাশেদ ছবিকে ডক্টর দেখিয়ে এনেছে। মাথায় হাত পা ব্যান্ডেজ করে এনেছে। রাশেদা বেগম চোখ মুছে ছবির মাথায় হাত রাখতে ছবি রাশেদা বেগমকে জড়িয়ে ধরলো। লতিফা বেগম প্লেট ভর্তি খাবার নিয়ে ছবির সামনে উপস্থিত হলো। খানবাড়ির সবাই উপস্থিত ইসলাম বাড়িতে, তবে লাবিব বাদে। তাকে সাফওয়ান, আরিফ আর আবির মিলে বাড়িতে রেখে এসেছে। তার জ্ঞান এখনও ফিরেনি, আর ফিরবেই বা কী করে? যাকে এত বছর মৃত ভেবে এসেছে সেই মৃত মানুষকে যদি হঠাৎ সামনে দেখে তাহলে কি করে নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারে? হলরুমে সবাই উপস্থিত, শুধু লামিয়া আর লাবিব বাদে। শুভ্রর চোখ অসম্ভব লাল হয়ে আছে, চোখ মুখে পানি দিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে হলরুমে উপস্থিত হলো। নিচে এসে দেখলো সবাই ছবিকে এটা ওটা জিজ্ঞেস করছে, কিভাবে সে বেঁচে আছে, সে বেঁচে থাকলে আঁখি কোথায়, ছবি
মাথা নিচু করে বসে আছে কোনো কথা না বলে। শুভ্র তা দেখে দীর্ঘশ্বাস নিল, তারপর হামিদ সাহেবের দিকে তাকালো। আজকে কোনো কিছু লুকাতে চায় না শুভ্র, তাই শুভ্র শুকনো ঢোক গিলে সবার উদ্দেশ্যে বলল, তোমাদের সবার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, আজকে আমি সব বলছি। শুভ্রের কথা শুনে সবাই হতবাক হয়ে তাকিয়ে আছে শুভ্রর দিকে। তবে লতিফা বেগম, হামিদ সাহেব, রাশেদ, সাফওয়ান, আনিসুল, আরিফ, আজমেরি বেগম, আবির অবাক হলেন না। আনিসুল সাহেব ভ্রু কুঁচকে বলল, কি বলবে তুমি? শুভ্র আনিসুল সাহেবের দিকে তাকিয়ে হালকা হেসে বলল, বড় বাবাই অনেক কিছুই বলার আছে। বড় বাবাই কথাটা শুনে আনিসুল সাহেব বেশ চমকে উঠলেন। তাকে এই নামে শুধু একজনই ডাকতো, শুভ্র। বহু বছর পর আবরারের মুখ থেকে এই ডাক শুনে আনিসুল সাহেব অনেকটা অবাক হলেন। শুভ্রর দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলে উঠল, কি বলে তুমি? বড় বাবাই? বলেই শুভ্র তাকালো আনিসুল সাহেবের দিকে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে শুভ্রর দিকে। আনিসুল সাহেব হামিদ সাহেবের দিকে তাকালো। হামিদ সাহেব বড় ভাইয়ের চোখের ভাষা বুঝতে পেরে মাথা নাড়াতে আনিসুল সাহেব তার ছলছল চোখ করে উঠল। এগিয়ে গিয়ে শুভ্রকে জড়িয়ে ধরল। হলরুমে সবার আর বুঝতে বাকি রইল না এটা শুভ্র। সবাই এইবার অনেকটা অবাক হলো। এতগুলো বছর ধরে যাদেরকে মৃত ভেবে এসেছে, কিন্তু তারা বেঁচে আছে কেউ জানে না। আনিসুল সাহেব শুভ্রর দিকে তাকিয়ে বেশ আশা নিয়ে জানতে চাইল, শুভ্র, আখি, আমার আখি, সোহিল, তারাও কি বেঁচে আছে? আর শুভ্রা, শাহরিয়ার, ওরা কি বেঁচে আছে? শুভ্র অসহায় চোখে তাকাতেই আনিসুল সাহেব বুঝে গেলেন তাদের আদরের বোন ছবির মা বাবা আর শুভ্রের মা বাবা তারা কেউ বেঁচে নেই। আনিসুল সাহেব শুভ্র আর ছবিকে দেখে বেশ আশা করেছিলেন শুভ্র আর ছবি বেঁচে থাকলে হয়তো তারাও বেঁচে আছে, কিন্তু কেউ বেঁচে নেই ভেবেই ভেঙে পড়ল আনিসুল সাহেব। তা দেখে শুভ্র বলে উঠল, আমি আর ছবি এসেছি সেদিন আমাদের বাড়িতে যারা আগুন লাগিয়েছে, যারা আমাদের সুন্দর পরিবারটা ধ্বংস করেছে তাদের খুঁজে বের করতে। শুভ্রর কথা শুনে সবাই আশ্চর্য হয়ে শুভ্রর দিকে তাকালো। এতগুলো বছর ধরে জানতো কোনো দুর্ঘটনায় আগুন লেগেছিল বাড়িতে, এবং সেই দুর্ঘটনায় পুরো পরিবার মারা গিয়েছিল, কিন্তু এটা কেউ ইচ্ছে করে করেছে তা কেউ জানতো না এতদিন। হাসিম সাহেব অস্থির গলায় শুভ্রকে বলল, কি বলছিস? হ্যাঁ, আমি ঠিক বলছি, সেদিন কোনো দুর্ঘটনায় আগুন লাগেনি আমাদের বাড়িতে, বরং বাড়িতে আগুন লাগানো হয়েছিল। কিন্তু কে আর কেন করেছিল? শুভ্র শুকনো ঢোক গিলে বলল, ইকবাল, কায়সার আর সোহেল কাজী। শুভ্রের কথায় সবাই এবার চমকে উঠল। মনে হলো শুভ্র নিজেকে শক্ত করে বলে উঠল, অতীত। তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাবে তো। এত তাড়া দিচ্ছ কেন? তাড়া দিব না কেন বলো? দেরি হয়ে যাবে তাই। আর শুভ্র কোথায়? আর কোথায়? দেখো গিয়ে, পাতানো বউ তার গলা জড়িয়ে কান্না করছে আর সে সান্ত্বনা দিচ্ছে বলে হেসে উঠল শুভ্রা। শুভ্রার হাসি দেখে শারিয়ারও হেসে উঠে শুভ্রাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, চলো ছেলের পাতানো বউকে নিয়ে নিয়ে চলো, ছেলের পাতানো বউকেও নিয়ে চলি। সাহেব, আইডিয়াটা খারাপ নয়, তবে ছেলের বউ এখনো ছোট, নেওয়া যাবে না। এটা নিশ্চয়ই আমার ডিটেকটিভ অফিসার জানে না। শুভ্রার কথায় শাহরিয়ার হালকা হেসে শুভ্রাকে জড়িয়ে নিয়ে তাড়াতাড়ি ব্যাগ গোছানোর জন্য তাড়া দিয়ে বেরিয়ে গেল প্রাণপ্রিয় বন্ধু হামিদ সাহেবের সাথে দেখা করতে। এইদিকে তোমার সাথে আমার কথা নেই শুভ্র ভাই, তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি কার সাথে থাকবো? বাদরের মতো শুভ্রর গলা পেঁচিয়ে মুখ ফুলিয়ে বলল ছোট্ট লামিয়া। শুভ্র বেশ কিছুক্ষণ ধরে লামিয়ার দিকে তাকিয়ে আছে। অতিরিক্ত কান্নার কারণে মুখ ফুলে গিয়েছে বেশ শুভ্র বেশ ছোট থেকেই গম্ভীর স্বভাবের। কথা কম বলে, দরকার ছাড়া কথা বলা বারণ মনে হয় তার, কিন্তু লামিয়া বাচাল কথা শুরু করলে কথা থামার কোনো গন্ধ নেই। সবাই তার কথায় বিরক্ত হলেও শুভ্র কোনোদিন বিরক্ত হয়নি, বরং মনোযোগ দিয়ে লামিয়ার কথা শুনে যতক্ষণ পর্যন্ত লামিয়ার কথা বন্ধ না হয় ঠিক ততক্ষণ পর্যন্ত। আজও বেশ বকবক করছে লামিয়া। শুভ্র লামিয়ার দিকে তাকিয়ে শুনছে সব। তুমি চলে গেলে লাবিব ভাই আমাকে মারবে অনেক, তখন তুমি না থাকলে কে আমাকে লাবিব ভাইয়ের হাত থেকে বাঁচাবে? শুভ্র ভাই বেশ অভিমান কণ্ঠে
বলল লামিয়া। মারবেন আমি বলে দিব, বেশ গম্ভীর কণ্ঠে বলল শুভ্র। তবুও তুমি চলে যাবে? আমাকে ছেড়ে থাকতে তোমার কষ্ট হবে না? না। কেন? জানি না। আমি জানি তো তুমি ওইখানে গিয়ে ছবির সাথে কথা বলবে আর ছবির সাথে থাকবে, তখন আমাকে ভুলে যাবে। তারপর ছবিকে বিয়ে করবে, বড় হলে তখন আমার কথা মনে করবে না। আমি জানি তো। তাই আমাকে ছেড়ে থাকতে তোমার কষ্ট হবে না বলেই শুভ্রর গলায় মুখ গুজে কেঁদে উঠল লামিয়া। একটু থেমে শুভ্রর থেকে সরে দাঁড়িয়ে অভিমান কণ্ঠে বলল, ঠিক আছে, ছবিকেই বিয়ে করো, বড় হলে আমিও আর তোমাকে কিছু বলবো না। আমিও বড় হয়ে লাবিব ভাইকে বিয়ে করব, তখন তুমিও কান্না করবে। লামিয়া বলতে দেরি শুভ্র রেগে লামিয়ার গালে থাপ্পড় মারতে দেরি হলো না। লামিয়া থাপ্পড় খেয়ে কেঁদে উঠলো। শুভ্রা পাশের রুম থেকে দৌড়ে এসে দেখলো লামিয়া কান্না করছে। শুভ্রকে কিছু বলতেই শুভ্র লামিয়াকে বলে উঠল, থাক তুই তোর লাবিবকে নিয়ে, লাবিবকে বিয়ে করে নিস বলেই রেগে হন হন করে বেরিয়ে গেল। শুভ্র ছেলের দিকে তাকালো। তার শান্ত ছেলে হঠাৎ রেগে গেল কেন ভেবে লামিয়াকে কোলে তুলে জানতে চাইলে লামিয়া সব বলে দিতেই শুভ্রা হেসে বলল, তোকে ছাড়া অন্য কোনো মেয়েকে আমি আমার ছেলের বউ করব না। সত্যি বলছো শুভ্রা মা? তিন সত্যি। লামিয়া আর কিছু না বলে শুভ্রার কোলে লেপ্টে শুয়ে রইল। শুভ্রা লামিয়াকে কোলে তুলে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। রুমের দরজায় উকি ঝুঁকি মারছে লাবিব। পিছন থেকে হঠাৎ একটা থাপ্পড় এসে পড়তে লাবিব পিছনে ফিরে তাকিয়ে দেখলো পিঙ্ক কালারের ফ্রক পরে চুলগুলো দুটো ঝুঁটি করা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। লাবিব বেশ কিছুক্ষণ তাকিয়ে বোঝার চেষ্টা করলো এটা লামিয়া নাকি ছবি। বাচ্চা মেয়েটির ঠোঁটে বেশ ভালো করে চোখ বুলিয়ে ঠোঁটের নিচে লাল রঙের তিল দেখতে পেয়ে লাবিব বুঝতে পারলো এটা ছবি। তাই দ্রুত ছবির হাত ধরে রুমে নিয়ে বিছানায় বসিয়ে বেশ শক্ত গলায় ছবিকে বলল, ওইখানে যে আমাকে ভুলে যাবি না তো? ওইখানে গিয়ে আমাকে ভুলে যাবি তাই না? হ্যাঁ। ছবির এমন কথা লাবিবের রাগ হলো। তাই আর কিছু না বলে মুখ ঘুরিয়ে তাকালো অন্যদিকে। এই মেয়ে এমন ঘাট তেরা কেন সে বুঝে না। সব সময় একটা প্রশ্ন করলে তার উল্টা কথা বলবে। যাওয়ার সময়ও ছবির এমন কথা শুনে বেশ রাগ হলো তার। লাবিবের এমন গাল ফুলানো দেখে ছবি হেসে লাবিবের গালে চিমটি কেটে দিতেই লাবিব বিরক্ত হয়ে বলল, উফ, ছবি ব্যথা পেয়েছি বলেই হেসে উঠল। এখানে হবে ছবি হেসে উঠল, ব্যথা পাবার জন্যই তো দিয়েছি। লাবিব মুখ ফুলিয়ে বলল, ওইখানে যে ওই শুভ্রর সাথে মিশে আমাকে আরো ব্যথা দিবি আমি জানি। তুমি শুভ্র ভাইকে নিয়ে এত চিন্তা করো কেন? করি কারণ তোর পাশে ওকে আমার সহ্য হয় না। কিন্তু শুভ্র ভাই তো আমার পাশে ঘেঁষে না, আমি তো যাই সব সময় তার কাছে। হ্যাঁ, এটাই তো সমস্যা। তুই কেন যাস ওর কাছে? কারণ তার পাশে ঘেঁষলে লামিয়ার রাগ হয়, কান্না করে, আর ওকে কান্না করতে দেখলেই আমার খুব ভাল লাগে। তাই বলে শুভ্রর সাথে মিশে থাকবে? হ্যাঁ, লামিয়াকে কষ্ট দিতে আমি তাই করব। লাবিব ছবির মুখের দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলল, বড় হয়ে কি আমাকে বিয়ে করবি না? জানি না কেন। কারণ জানি না। আমাকে কি তোর ভালো লাগে না? দেখেছিস লামিয়া শুভ্র বলতে পাগল, আর তুই কি না এমন? ঠিক আছে, তাহলে লামিয়ার কাছে যাও, আমার কাছে আসতে হবে না বলেই বিছানা থেকে চলে গেল। লাবিব মন খারাপ করে আবার দৌড়াতে লাগলো ছবির পিছন পিছন। হলরুমে বসে আছে খান আর ইসলাম বাড়ির সবাই। হামিদ, শাহরিয়ার আর সোহেল সাহেব তিনজনই সেই স্কুল লাইফ থেকে বেস্ট ফ্রেন্ড। সব বিপদ আপদে তিন বন্ধু একে অপরের ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। এখানে আমি দাঁড়িয়েছি। হামিদ সাহেব লেখাপড়া শেষ করে ভাইদের সাথে নিজেদের কোম্পানিতে যোগ দিয়েছেন। শাহরিয়ার আর সোহেল সাহেব দুজনেই ডিটেকটিভ হওয়ার কাজের সূত্রে খানিকের জন্য এখানে আমি বছর খানিকের জন্য দেশের বাইরে যেতে হবে। পুরনো দিনগুলো ভেবেই হাসাহাসি করলো তিন বন্ধু। আমার ঠান্ডা লাগছে, আমি জানি হয়তো অনেক কথাই স্পষ্ট বোঝা যাইতেছে না, কিন্তু কি করব বলো, তোমরা এত রিকোয়েস্ট করতেছো এই উপন্যাসটা দেওয়ার জন্য, আমি বলতে পারো বাধ্য হয়ে দিতেছি। আমি ভেবেছিলাম কয়েকদিন একটু একটু এইগুলা থেকে সরে থাকবো, একটু রেস্ট নিব, বাট তোমাদের রিকোয়েস্টে আমি ভয়েস দিতে আসছি। এখন হয়তো
ঠিকভাবে বোঝা নাও যাইতে পারে, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তখনই সেখানে উপস্থিত হলো লতিফা, শুভ্রা আর আখি। আখি ইসলাম বাড়ির একমাত্র মেয়ে এবং 4 ভাইয়ের একমাত্র আদরের ছোট বোন আখি। জহিল সাহেব হামিদ সাহেবের বন্ধু হওয়ায় বাড়িতে আসা যাওয়া লেগে থাকতো। তখন থেকে দুজনকে পছন্দ করতো। হঠাৎ আনিসুল সাহেব তাদের সম্পর্ক জানার পর সোহেল সাহেব তার পরিবার নিয়ে আখির জন্য বিয়ের প্রস্তাব দিতে আনিসুল, হামিদ সাহেব, হাসিম সাহেব, আজমির সাহেব রাজি হয় তাদের বিয়ে দিয়েছে। শাহরিয়ার, শুভ্রা কলেজ লাইফ থেকে দুজনকে ভালোবাসতো, কিন্তু তাদের পরিবারের কেউ তাদের বিয়েতে রাজি ছিল না দেখে তারা পালিয়ে বিয়ে করেছিল বলেই দুই পরিবার থেকে কাউকে মেনে নেয়নি কোনোদিন। তাই তারা হামিদ সাহেবের বাড়ির সাথে কয়েক কাঠা জমি কিনে সেখানে বাড়ি তুলে সংসার পেতেছিল। বিয়ের 1 বছর পরই তাদের ঘর জুড়ে শুভ্র এসেছে। 2 থেকে 3 জন হয়ে তারা তাদের ছোট্ট সংসার নিয়ে সুখী জীবন যাপন করছে। হঠাৎ একদিন খবর এলো লতিফা বেগম আর আখি বেগম একসাথে প্রেগনেন্ট হওয়ার কথা। তাদের কথা শুনে ইসলাম বাড়িতে খুশির বন্যা বয়ে গিয়েছিল। আনিসুল সাহেব বেশ করে চেয়েছিল তার ফুটফুটে 2 মেয়ে আছে, এইবার জানি ছেলে হয়, আল্লাহ জানি পরিপূর্ণ করে দেয় তার আশা। সবার কাছে বলে বেড়াতো তার ছেলে হবে। লতিফা বেগম স্বামীর কথায় বেশ বিরক্ত হতো। সে বলতো আল্লাহ যা দিবে তাই নিয়েই খুশি হতে। কিন্তু আনিসুল সাহেব সেই এক কথা, তার ছেলে চাই। লতিফা বেগমের বাবু হবে শুনে শুভ্র সব সময় লেগে থাকতো লতিফা বেগমের সাথে। তার ছোট্ট হাত দিয়ে লতিফা বেগমের পায়ে তেল মালিশ করে দিত। বেশ দেখে শুনে রাখতো লতিফা বেগমকে। শুভ্রর এমন পাগলামি দেখে সবাই হাসতো ছোট্ট শুভ্রকে নিয়ে। আস্তে আস্তে যতদিন যাচ্ছে ততই লতিফা বেগম আর আখি বেগম এর ডেলিভারির দিন এগিয়ে আসছে। হঠাৎ একদিন রাতে আখি বেগমের পেটে ব্যথা হতেই তাকে দ্রুত হসপিটালে নিয়ে যেতে ডাক্তার বলে উঠল এখনই ডেলিভারি করাতে হবে। সেই দিন রাতেই জন্ম নিল উজ্জ্বল শ্যামবর্ণের এক মেয়ে শিশু। শিশুর বাবার নাম রাখা হলো চর্বি। আজমেরি বেগম নাতনিকে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিল সেদিন। আখির মেয়ে হয়েছে জানার পর খানবাড়ির সবাই সেদিন হসপিটালে গিয়ে দেখেছিল আখির মেয়েকে। বাচ্চা দেখে ছোট্ট লাবিব ভীষণ খুশি হয়ে ছোট হাতে ছবিকে কোলে নিতে ছবি লাবিবের কোলে প্রস্রাব করে দিয়েই চিৎকার করে কান্না করে উঠেছিল। সেদিন লাবিব ছবির উপর বেশ রেগে গিয়েছিল। মুখ ফুলিয়ে শুধু তাকিয়ে ছিল ছবির দিকে। শুভ্রা বেগম শুভ্রের দিকে তাকিয়ে ছবিকে দিতেই শুভ্র মুখ ফুলিয়ে বলেছিল সে এই মেয়েকে কোলে নিবে না, সে মেজো মামুনির বাবুকে কোলে তুলে নিবে। কত শত জোর করার পরও শুভ্রর কোলে ছবিকে দিতে পারেনি। তার 2 দিন পরই ঝড়ের রাতে হসপিটালে ভর্তি করানো হলো লতিফা বেগমকে। শুভ্র সেই রাতে লতিফা বেগমের সাথে হসপিটালে যাবে, তার সেই কি বায়না। উপায় না পেয়ে তীব্র জ্বরের রাতে শুভ্রকেও নিয়ে গেল হসপিটালে। তীব্র বৃষ্টির রাতে জন্ম নিল উজ্জ্বল শ্যামবর্ণের আরেকটি মেয়ে। সবাই তা দেখে বেশ চমকে উঠেছিল সেদিন। আখির মেয়ের মতো আরও একটি মেয়ে দেখে সবাই বেশ আশ্চর্য হয়েই দেখেছিল বাচ্চাটিকে। ছবি আর তার মধ্যে এইটুকুন পার্থক্য ছিল যে ছবির ঠোঁটের কোণে লাল তিল ছিল আর এই বাচ্চাটির তিল নেই। আশ্চর্যজনক ঘটনায় সবাই প্রথমে ভয় পেলেও পরে আজমেরি বেগম বলেছে আল্লাহর সব ইচ্ছে, বড় হলে চেহারা ঘুরবে দুজনের বলে সান্ত্বনা দিয়েছিলেন। মেয়ে হয়েছে দেখে হামিদ সাহেব বেশ গম্ভীর মুখ করে বসেছিল। মেয়েকে কোলে দিতে মুখ ঘুরিয়ে নিয়েছিল। হঠাৎ বাহির থেকে মেয়েকে অর্জন করতেই শিশুটি চিৎকার করে উঠতে শুভ্র দৌড়ে গিয়ে আজমেরি বেগমের কাছে ঘেঁষে বসে শিশুটির দিকে তাকিয়েই খিলখিল করে হেসে উঠল। নাক মুখ কুঁচকে কান্না করছে। হাসি শুনে শিশুটি কান্না থামিয়ে ফ্যাল করে তাকিয়ে রইল শুভ্রর দিকে। শুভ্র হাত বাড়িয়ে শিশুটির হাত ধরতেই শিশুটি আঁকড়ে ধরল শুভ্রর হাত। আজমেরি বেগম হেসে শুভ্রর কোলে দিয়ে বলল, নে দাদু ভাই,
আজ থেকে এইটা তোর পাতানো বউ। এখন থেকে সবসময় চোখে চোখে রাখবি তোর পাতানো বউকে। শুভ্র পাতানো বউ কি তা জানে না, কিন্তু দাদি যখন বলেছে এটা তা আমার পাতানো বউ, তাহলে এটা আমারই পাতানো বউ। লতিফা বেগমের জ্ঞান ফেরার পর সন্তানকে দেখে বেশ অবাক হয়েছিলেন। তারপর যখন জানতে পারলেন হামিদ সাহেব মুখ ফিরিয়ে নিয়েছিলেন, তখন বেশ রাগ করেছিলেন স্বামীর উপর। লতিফা বেগম তার নামের সাথে মিলিয়ে বাচ্চাটির নাম রেখেছিলেন লামিয়া। তারপর থেকে হামিদ সাহেব যখনই লামিয়াকে ধরতে গিয়েছিলেন, তখনই লতিফা বেগম সরিয়ে নিয়েছিলেন তার কাছ থেকে। এতে হামিদ সাহেব কষ্ট পেতেন। এদিকে লাবিব লামিয়া আর ছবির মধ্যে গুলিয়ে ফেলত কে ছবি আর কে লামিয়া। ছোট্ট লাবিব ছবির অপর বেশ, এখানে হবে উপর। ছোট্ট লাবিব ছবির উপর বেশ রেগে থাকতো, তাই সুযোগ বুঝে ছবি ভেবে লামিয়াকে চিমটি কাটত। আর লামিয়া কেঁদে কান্না করতেই শুভ্র রেগে যেত। তারপর শুভ্র আর লাবিবের মধ্যে ইচ্ছে মতো হতো মারামারি। হঠাৎ লাবিব একদিন মুখ ফুলিয়ে বলে উঠল, শুভ্রর পাতানো বউ আছে, তাহলে লাবিবের নেই কেন? এই নিয়ে লাবিব কান্নাকাটি শুরু করতেই সবাই ভাগ করে দিয়েছিল লামিয়া শুভ্রর পাতানো বউ আর ছবি লাবিবের পাতানো বউ। এইভাবেই দিন যাচ্ছিল বেশ। লামিয়া শুভ্র বলতে অজ্ঞান ছিল। শুভ্রর প্রতিটা কথা মেনে চলত লামিয়া। সারাদিন শুভ্র ভাই করে মুখে ফেনা তুলে ফেলতো বাচ্চাটা। অপরদিকে লাবিব আর ছবির কাহিনী বেশ উল্টো। লাবিব ছবির পেছনে পেছনে ঘুরে ঘুরে অতিষ্ঠ হয়ে যেত। এই মেয়ের বেশ তেড়া হওয়ায় লাবিব বেশ বিরক্ত হতো। লামিয়া আর ছবি একরকম হলেও স্বভাব চরিত্র ছিল বেশ ভিন্ন। ছবি বেশ চঞ্চল আর লামিয়া চঞ্চল থাকলেও বেশ ভীতু ছিল। তবে তাদের দুজনের মধ্যে আগুন আর কেরোসিন তেলের মতো, কেউ কাউকে সহ্য করতে পারত না। সবসময় দুজনকে খোঁচা মেরে কথা বলে ঝগড়া আর মারামারি করত। এই দুজনের ঝগড়ায় লাবিব আর শুভ্রর বেশ ধকল পোহাতে হতো। কারণ লামিয়া ছবিকে কিছু বললে তা লাবিব সহ্য করতে না পেরে লামিয়ার গালে থাপ্পড় দেয়, নয়তো চিমটি কাটে। এ নিয়ে লামিয়া কান্না করলে শুভ্র তা সহ্য করে না। লামিয়ার উপর সে ছাড়া অন্য কেউ তাকে স্পর্শ করলে তা শুভ্র কোনো কালেই সহ্য করতে পারত না। এই নিয়ে শুভ্র আর লাবিবের মধ্যে মারামারি হয়ে যেত। এসব ভেবে সবাই হাসাহাসি করছিল। তখনই বাড়িতে প্রবেশ করলো হাতে ট্রলি নিয়ে সোহেল কাজী আর ইকবাল কায়সার। তারা দুজন হামিদ শাহরিয়ার ও সোহেল সাহেবের কলেজমেট ছিল। তারা বেশ প্রভাবশালী লোক। কাজের সূত্রে তারা আজ লন্ডন পাড়ি জমাবে একসাথে। তাদের দেখে হামিদ সাহেব হাসি মুখে সোফা থেকে উঠে এসে জড়িয়ে ধরল বন্ধুকে। তারপর একে একে সবার সাথে কৌশল বিনিময় করে সোফায় বসে টুকটাক কথা বলতে লাগলো। ধীরে ধীরে বিকেল সন্ধ্যা গড়িয়ে সন্ধ্যা হয়ে আসতে সবাই গাড়ি নিয়ে বেরিয়ে গেল এয়ারপোর্টের উদ্দেশ্যে। লামিয়াকে থাপ্পড় পড়ার মার থেকে শুভ্র লামিয়ার সাথে আর কথা বলেনি। আর না ছবি লাবিবের সাথে কথা বলেছে। লামিয়া শুভ্রর কোলে বসে কান্না করতে করতে চোখে মুখ ফুলিয়ে ফেলেছে, যা শুভ্রর কাছে বিরক্ত লাগছে। এই মেয়ের কান্না সে দেখতে পারে না, এই মেয়ে কি বোঝে না ভেবেই শুভ্র পাশ ফিরে তার মায়ের কোলের দিকে তাকাতে দেখলো ছোট্ট লামিয়া কান্না করতে করতে ঘুমিয়ে গিয়েছে। তাই সে বেশ সাবধানে শুভ্রার কোল থেকে লামিয়াকে নিজের কোলে তুলে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিল। শুভ্রা ছেলের দিকে তাকিয়ে দুষ্ট হেসে বলল, বাবা তুমি বললে তোমার বউকে আমাদের সাথে নিতে পারি, দরকার নেই, বেশ গম্ভীর কণ্ঠে বলল শুভ্র। দেখতে দেখতে এয়ারপোর্টে এসে গাড়ি থামতে সবাই গাড়ি থেকে বেরিয়ে আসলো। লামিয়া শুভ্রর কোলে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। সবার চোখে পানি। লতিফা বেগম ভাঙা গলায় লামিয়াকে ঘুম থেকে তুলতে নিতে শুভ্র বারণ করলো। ঘুম ভাঙলে সে বায়না ধরবে, শুভ্রর সাথে যাবে, কান্নাকাটি করবে। তার চেয়ে ভালো থাকুক
ভালো থাকুক ঘুমিয়েই। সবার থেকে বিদায় নিয়ে শুভ্র লামিয়াকে লতিফা বেগমের কোলে দিতেই লামিয়া ঘুমের ঘোরে শুভ্রর টি-শার্ট টেনে ধরল। শুভ্র আস্তে করে ছাড়িয়ে নিয়ে লামিয়ার গালে হাত বুলিয়ে চুমু দিয়ে চলে গেল মায়ের হাত ধরে। একটু এগিয়ে যেতে পিছনে ঘুরে আবার দৌড়ে লাবিবের কাছে এসে শিথিল দৃষ্টিতে তাকালো লাবিবের দিকে। তারপর গম্ভীর কণ্ঠে বলে উঠল, কোনোদিন লামিয়ার গায়ে হাত দিবি না। যদি আমি শুনেছি দিয়েছিস তাহলে তোর হাত কেটে রেখে দিব। বলে প্রিয়সীর মুখখানাতে শেষবারের মতো চোখ বুলিয়ে চলে গেল মায়ের হাত ধরে। লাবিব ভ্রু কুঁচকে শুভ্রর দিকে তাকিয়ে আবার ঘুমন্ত লামিয়ার দিকে তাকালো বেশ বিরক্ত ভাবে। এই মেয়ে বা লাবিব কেউ সহ্য করতে পারেনি কোনোদিন। এই মেয়ে বা লাবিব কেউ কাউকে সহ্য করতে পারেনি কোনোদিন। সবাই সেদিন এয়ারপোর্ট থেকে বেরিয়ে এসে মন ভার করে যে যার রুমে চলে গিয়েছে। পরশুদিন সকালে লামিয়ার সে কি কান্না তাকে না বলে তাকে না নিয়ে চলে গিয়েছে শুভ্র। তাই এই নিয়ে চিল্লাচিল্লি করে পুরো বাড়ি মাথায় তুলে ফেলেছিল। লন্ডন পৌঁছে সব কিছু গুছিয়ে উঠতে উঠতে শুভ্র আর ছবিদের বেশ কয়েকদিন লেগেছিল। শুভ্রর পরিবার আর ছবির পরিবারের সদস্যরা এক বাড়িতেই থাকতো। লতিফা বেগম শুভ্রাকে কল করলে সবাই ফোনে কথা বললেও শুভ্র লামিয়ার সাথে কথা বলতো না। এদিকে শুভ্রর সাথে কথা না বলতে পেরে লামিয়া কান্না করতো, তবুও শুভ্র কথা বলতো না। আস্তে আস্তে সব ঠিকঠাক ছিল। আস্তে ধীরে শুভ্র লামিয়ার সাথে কথা বলতো, এটা ওটা বলে বোঝাতো। তবুও লামিয়া ছবিকে নিয়ে মনে খুঁতখুঁত থেকেই গিয়েছিল। দিন যায় দিন আসে, বছর যায় বছর আসে। আস্তে আস্তে সবাই বড় হতে শুরু করে। শুভ্র আর ছবিকে একসাথে স্কুলে ভর্তি করিয়ে দিতে শুভ্র আর ছবির মধ্যে আস্তে আস্তে বন্ধুত্ব শুরু হয়। কিন্তু ছবিকে তেমন শুভ্র তার আশেপাশে ঘেঁষতে দিত না। সব কিছু মিলিয়ে ভালোই দিন কাটছিল সবার। হঠাৎ বেশ কিছুদিন ধরে শুভ্র খেয়াল করলো সোহিল আর শাহরিয়ার বেশ চিন্তিত হয়ে থাকতো। একদিন মাঝরাতে হঠাৎ তাদের বাড়িতে আগমন করে ইকবাল কায়সার আর সোহেল কাজী। মাঝরাতে তাদের দেখতে পেয়ে শাহরিয়ার আর সোহেল বেশ রেগে গিয়েছিল। তাদের মধ্যে কিছু নিয়ে তর্কাতর্কি চলছিল। আঁখি আর শুভ্রা শুভ্র আর ছবিকে নিয়ে ঘরের মধ্যে ছিলেন। হঠাৎ বিকট শব্দ পেতে শুভ্র দৌড়ে বাহিরে এসে দেখল তার বাবা আর ছবির বাবা রক্তাক্ত অবস্থায় ফ্লোরে পড়ে আছে। শুভ্রর পিছন পিছন ছবি ছুটে আসতে চোখের সামনে এই অবস্থা দেখে চিৎকার করে উঠল। ইকবাল আর সোহেল পিছনে তাকিয়ে দেখল শুভ্র, ছবি, আঁখি আর শুভ্রা দাঁড়িয়ে আছে। ইকবাল হেসে সোহেলের দিকে তাকিয়ে বলল, এগুলোকেও সরিয়ে দে, প্রমাণ থাকবে না। সোহেল নিজের হাতে থাকা রড তুলে তাদের দিকে এগিয়ে আসতে আঁখি আর শুভ্রা ছেলে মেয়েদের সামনে ঢাল হয়ে দাঁড়ালো। আঁখি পিছনে ঘুরে শুভ্রর দিকে তাকিয়ে কান্না গলায় বলল, পালা বাপ, ছবিকে নিয়ে পালা, পিছনে কি হবে তাকাবি না, পালা। আঁখির কথা শুনে শুভ্র কি করবে বুঝতে না পেরে ছবির হাত ধরে দৌড়ে সিঁড়ির দিকে দৌড়ে উপরের দিকে চলে গেল। ইকবাল পা বাড়িয়ে উপরের দিকে যেতে চাইলে শুভ্রা সামনে দাঁড়িয়ে আকুতি ভরা কণ্ঠে বলল, প্লিজ ভাই, ওরা বাচ্চা, ওদের ছেড়ে দাও দয়া করে, তোমার পায়ে পড়ছি, ওদের ছেড়ে দাও ভাই। ইকবাল কাজের বাধা দেওয়ায় পাশ থেকে ফুলদানি তুলে শুভ্রার মাথায় সজোরে আঘাত করতে শুভ্রা লুটিয়ে পড়ল ফ্লোরে। আঁখি চিৎকার করে উঠতে তার গলা চেপে ধরল সোহেল। কোমর থেকে নাইফ বের করে আঁখির গলা বরাবর টান দিতেই লুটিয়ে পড়ল আঁখি। শুভ্র উপর থেকে লুকিয়ে চোখ মুখ শক্ত করে সব দেখল। চোখ থেকে দুপোঁটা জল গড়িয়ে পড়তেই সঙ্গে সঙ্গে তা মুছে দৌড়ে চলে গেল আলমারির ভিতরে। সেখানে চুপচাপ বসে ফুপিয়ে কান্না করছে ছবি। শুভ্র ছবির মাথায় হাত বুলিয়ে দিতেই ছবি মুখ তুলে তাকিয়ে বলে উঠল, শুভ্র ভাই, লাবিব ভাইয়ের সাথে কি আর দেখা হবে না? আমরা কি আজ মারা যাব শুভ্র ভাই? আমরা মারা গেলে লাবিব ভাই আর লামিয়া জানতে পারবে না কোনোদিন আমরা তাদের কতটা ভালোবাসি। এই অবস্থায় ছবির কথা শুনে শুভ্রর বুকটা কেমন জ্বলে উঠল। বারবার চোখের সামনে ভেসে উঠছে তার প্রেয়সীর মুখ। 1 সপ্তাহ হয়ে গিয়েছে তার ছোট্ট প্রেয়সী তার সাথে কথা বলে না। প্রেয়সী যে অভিমান করে কথা বন্ধ করেছে
তা জানে, তবে আজ যদি তার কিছু হয়ে যায় তাহলে কোনোদিন প্রেয়সীর এই অভিমান ভাঙাতে পারবে না। উল্টে তাকে আরো ভুল বুঝবে হয়তো ভেবে ছবির দিকে তাকালো শুভ্র। চুপচাপ বসে আছে দুজন। দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো সোহেল আর ইকবাল। শুভ্র দ্রুত ছবির মুখ চেপে ধরে ইশারা করে বোঝালো শব্দ না করতে। সোহেল ইকবাল পুরো ঘর খুঁজে না পেয়ে ইকবাল সোহেলকে আলমারির দিকে এগোতেই ইশারা করলো আলমারির দিকে। সোহেল তা বুঝতে পেরে শয়তানি হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে দরজা লাগিয়ে গাড়ির থেকে পেট্রোল এনে পুরো বাড়িতে ছিটিয়ে দিল। তারপর গাড়ির সামনে দাঁড়িয়ে দুজন পাখা হেসে সিগারেট মুখে পুরে গ্যাস লাইট দিয়ে সিগারেট জ্বালিয়ে ছুঁড়ে দিল বাড়ির দিকে। সিগারেটের আগুন পেট্রোলে পড়তে ধাউ ধাউ করে আগুন ছড়িয়ে পড়ল পুরো বাড়িতে। ততক্ষণে ইকবাল আর সোহেল গাড়ি নিয়ে চলে গিয়েছে তাদের গন্তব্যে। শুভ্র আস্তে করে আলমারি থেকে বেরিয়ে দেখলো পুরো রুম ধোঁয়ায় চারদিক ভরে উঠল। শুভ্র রুমের বাইরে পা দিতেই দেখলো জল জল করে আগুন জ্বলছে চারদিকে। কোথাও যাওয়ার কোনো জায়গা নেই রুম ছাড়া। শুভ্র অসহায়ের মতো চারদিকে চোখ বুলিয়ে নিল। নিজেকে কেমন অসহায় লাগছে আজ ভেবেই চোখ থেকে দু ফোঁটা পানি গড়িয়ে পড়ল। ছবি আলমারি থেকে বের হতেই কেসে উঠল। শুভ্র ছবির দিকে তাকিয়ে দ্রুত ছবির হাত ধরে দৌড়ে বেলকনিতে নিয়ে গিয়েছিল। এই দিকটায় এখনো আগুন তেমন আসেনি, তবে আসতে দেরি হবে না। শুভ্র ছবিকে বেলকনিতে রেখে দৌড়ে গিয়ে আলমারি থেকে শুভ্রার একটা শাড়ি বের করে বেলকনির রেলিংয়ে বেঁধে দিয়ে ছবিকে আগে নিচে নামার জন্য বলতেই ছবি ভয়ে কেঁদে উঠল। শুভ্র উপায় না পেয়ে ছবিকে পিঠে নিয়ে শাড়ি বেয়ে নিচে নামতে লাগলো। ছবি ভয়ে লেপ্টে আছে শুভ্রর পিঠে হাত দিয়ে শুভ্রর গলা জড়িয়ে ধরে আছে। বেশ কিছু নিচে নেমে আসতেই শাড়ির গিঁট খুলে যেতে শুভ্র আর ছবি নিচে পড়ে গেল। তখন ওই বাড়ি থেকে বিকট শব্দ করে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হতেই একটু করে একটু আগুনের ফুলকি শুভ্রর পিঠে এসে পড়ল। ছবি তাড়াতাড়ি করে হাত দিয়ে নেভানোর চেষ্টা করতে ছবির হাত পড়ে যায়, তবুও শুভ্রর পিঠে আগুন নেভাতে সক্ষম হয়। আর কিছু না ভেবে শুভ্র ছবির হাত ধরে দৌড়াতে শুরু করলো। ছবি কান্না করতে করতে জ্বলন্ত বাড়ির দিকে তাকিয়ে বলে উঠল, শুভ্র ভাই, মামা, বাবা, আঙ্কেল, আন্টি। হঠাৎ শুভ্র থেমে গিয়ে পিছনে ঘুরে তাকালো। তারপর কান্না গিলে শক্ত গলায় বলল, ভুলে যা তাদের, তারা আর বেঁচে নেই। তবে কথা দিলাম যে বা যারা আমাদের পরিবারকে আমাদের থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছে, আমি তাদের ছাড়বো না। ছবি শুভ্রর হাত ধরে বলল, আমাদের তো কেউ নেই এখন শুভ্র ভাই। আমরা কোথায় যাব, কি খাবো, বাংলাদেশে কিভাবে যাব? আমি নানু, মা, মামি, লাবিব ভাইয়ের কাছে কিভাবে যাব শুভ্র ভাই? ছবির কথায় জবাব শুভ্রর কাছে নেই। সে এখন কোথায় যাবে জানে না। তবুও ছবির হাত ধরে পিছনে আর না তাকিয়ে দৌড়াতে লাগলো অজানা পথে। পিছনে রেখে গেল জন্মদাত্রী মা বাবাকে। তাদের এই অচেনা শহরে কোথাও ঠাঁই পাবে এই অচেনা শহরে তারা কোথায় ঠাঁই পাবে তারা জানে না।